নমস্কার, আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন না টক শো থিয়েটারে আনাচে কানাচে জানবো দেখবো শিখবো। আজকের টপিক হলো হাউ টু ডিজাইন এ সেট, অর্থাৎ মঞ্চ ভাবনা, মঞ্চের ডিজাইন কীভাবে তৈরি হয়। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো শ্রী জয়ন্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সাথে। চলুন তাহলে কথা বলে নেওয়া যাক। ঘন্টা দে। বড় হয়ে নমস্কার করি গো মশাইরা। কবে থেকে তোমার থিয়েটারে যোগ, মানে থিয়েটারে আসা কি? থিয়েটারে আসা আমার পরিবারে ওইভাবে থিয়েটারের কোনো চল ছিল না। আমার মামার বাড়ির দিকটা মা মূলত পড়াশুনো এবং আবৃত্তি এই ধরনের আবৃত্তি খুব করতেন না। আর ছোটোবেলায় পাড়াতে সেই সময়তে বছরে একবার করে একটা করে নাটক হতো, দুদিন ধরে দুটো নাটক হতো, ওই রক্তে বোনা ধান এই ধরনের। তো কিন্তু মূলত থিয়েটারে আমার আশা হচ্ছে 86 শেষের দিকটায় আর কি। সেটা হচ্ছে আমার বন্ধু কৌশিক, ও আমাকে একদিন ওই রবীন্দ্রনাথ স্ট্যাচু যেখানে আমাদের আছে ওইখানে সন্ধ্যাবেলায় ওইখানে আমরা কয়েকদিন গল্প করতাম। তো ওখানে আমাকে একদিন ও বললো যে এই নাটক করবি। আর ও আর আমি একসঙ্গেই পড়তাম, অন্য স্কুলে পড়তাম। তো আমি বললাম যে নাটক, বললো আয় না ঘরে, আমাদের ঘরে আয়, দেখ এরকম। তো একদিন আমি ওদের ঘরে গেলাম এবং তৎকালীন যিনি পরিচালক ছিলেন মিন্টু মুখোপাধ্যায়, মিন্টুদা আমাকে কিছু কথা বললেন। তারপরে ওই কিছু খবরের কাগজ পড়তে দিলেন, একটা বাংলা খবরের কাগজ, একটা ইংরেজি খবরের কাগজ। তো আমি সেটা পড়লাম। তারপরে উনি বললেন ঠিক আছে চলো, তোমার যদি ভালো লাগে আসতে তুমি এসো। ব্যাস, ওই যে ঢুকলাম মিন্টুদাদের ওই নাটকের ঘরে, সেই থেকেই মূলত নাটকের শুরু আর কি। তখন তো নাটকে অভিনয় করতে, এখনো করো যদিও, তাহলে কবে থেকেই মানে থিয়েটারের মঞ্চ নিয়ে কাজ করবে বলে ভাবলে, বা এই বিষয়টা তোমার মাথায় কী হবে? এটাও যে খুব ভেবে চিনতে ওই রকম বা এরকম কিছু নয় আসলে। ওই তখন সাংস্কৃতিকেরই আর একটা ছোটদের গ্রুপ চলতো আর কি। সেই ছোটদের গ্রুপে তুইও বোধহয় ওনার সময় গেছিস। তো তখন ওই গ্রুপটা শুরু হয়েছিল সবে। তো ওইখানে তখন একটা নাটক হচ্ছিল সূর্যলুট বলে, কর্ণেজ ঘোষকে নিয়ে লিখেছিলেন মিন্টুদাই বোধহয় না কৌশিক লিখেছিলেন। তো সেইটা বাচ্চাদের নিয়ে কাজ হতো। তো কৌশিক আমাকে বললো একটা কিছু ভাবনা, এটা নিয়ে একটা কিছু যদি করা যায় মঞ্চটা, এটা খুবই একদম। তা আমি ওই একটা, আমার মনে আছে একটা এরকম গাছের গুঁড়ি চট দিয়ে এরকম ঝোলানো হয়েছিল, আর কিছু ওই কাট আউট মানে গাছের গোড়া, গাছ কাটা এরকম কিছু ওই লাইটটা দিয়ে বানিয়ে রোস্টামের সঙ্গে লাগিয়ে বসানো হয়েছিল। এর একটা সহজ সরল একটা কিছু হয়েছিল। ওই হচ্ছে প্রথম, মানে মঞ্চটা খালি খালি লাগছে, একটা কিছু কর না, এইরকম জায়গা থেকেই বিষয়টা শুরু হয়েছিল। তো এইটা হচ্ছে শুরু। এইবার তারপরে মোটামুটি এরকম একটা, তারপরে ওই রকমই আর কি। হয়তো ইয়ে হচ্ছে আদাব বলে একটা নাটক, বা তামসিকতা বলে তখন সাংস্কৃতিকের, মূলত আমরা 1 ঘন্টার এই ধরনের নাটক তখন করা হয়। তো সেখানেও ওই খুব সহজ সরল আদাবেও ওরকম হচ্ছিল, একটা ইয়ে করা হলো, একটা ডাস্টবিন, তার পাশে একটা কচু গাছ, এরকম একটা কিছু করা হলো আর কি। তো যেহেতু আমরা নাটকগুলো মঞ্চেও করতাম আবার অঙ্গনেও করতাম আর কি, তো এইভাবেই শুরু আর কি। সেখানে খুব কোনো সিরিয়াস ভাবনা, ভীষণ একটা শিল্প ইত্যাদি ইত্যাদি এইরকম ছিল না। নাটকের প্রয়োজনে এবং একটু একটা দর্শকদের কল্পনাকে একটু উস্কে দেওয়া, এইরকম একটা ভাবনা থেকেই কাজটা চলছিল। চলতে চলতে এইবার ওই কাজ থেকেই হয়তো মানে মিন্টুদার পরে কৌশিক আমাদের পরিচালনার এতে এলো, কৌশিক চ্যাটার্জি, যে এখন সবাই কৌশিককে চেনে। তো ও আমার উপর ভরসা করতে শুরু করলো এবং তারপরেই আস্তে আস্তে যখন কি হয়, একজনে ভরসা করতে শুরু করে, প্রথম জিনিসটা খেলার ছলে শুরু হয়, যেমন নাটকও শুরু হয়েছিল ভালো লাগা থেকে। তারপরে যখন বিষয়টা ভরসা করতে শুরু করে, তখন
খুব স্বাভাবিকভাবেই ওই ভরসার সম্মান রাখতে আস্তে 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 নিজেকেও প্রস্তুত হতে হয়, এবং সেটা একটা কোথাও একটা সন্ধান তৈরি করে আর কি। হ্যাঁ, যখন একজন মানুষ বলছে তোমার উপর এই দায়িত্বটা দিলাম, ওই ঘর থেকে তুমি ওইটা নিয়ে এসো, তো তখন আমাকে ওই ঘরে গিয়ে কোথায় আছে, কোন আনাচে কানাচে খুঁজে এই খোঁজটা শুরু হয়ে যায়। তো সেই রকম জায়গা থেকেই যাত্রাটা শুরু আর কি। তুমি যে কথাটা এক্ষুনি বলছিলে যে প্রথম সূর্যরুটির কথা বা এইভাবে ধরি যে মঞ্চটা খালি খালি রাখতে কিছু একটা দিতে হবে, কিন্তু একজন খুব বড় মানুষ, আমি নাম বলছি না, তিনি একটা কথা বলেছিলেন যে প্রসেনিয়াম, মানে মঞ্চ বলতে তিনি বলেছিলেন প্রসেনিয়াম মঞ্চে পেজ ফিল আপ করা, এবং এই কথার সঙ্গে সঙ্গে দুটো বিষয় নিয়ে খুব কন্ট্রাডিক্ট তৈরি হয়েছিল। একটা হচ্ছে ডেকোরেশন, একটা হচ্ছে ডিজাইন। যেমন স্টেজ ডিজাইন যদি এটাকে বাংলা অর্থে ভাবি তাহলে হচ্ছে মঞ্চসজ্জা, কিন্তু মঞ্চসজ্জা নিয়ে একটা সমস্যা আছে যে মঞ্চ তো শুধু সাজানো নয়, তাকে তো ওই কন্ট্রাডিক্ট শব্দ আর কি, ডেকোরেশন না ডিজাইন। আর তোমাকে যদি এই মুহূর্তে যেটা জিজ্ঞেস করি কোন শব্দটা সুইটেবল বলে তুমি মনে করো? দুটো শব্দই আসলে খুব বিদেশি শব্দ, একটা ডিজাইন এবং একটা ডেকোরেশন। আমাদের এমনিতে বাংলাতেও মানে এইটা নিয়ে খুব বাংলা শব্দ মানে খুব বলতে অসুবিধা হয়, মানে এটা কি মঞ্চসজ্জা না এটা কি মঞ্চ স্থাপত্য, নাকি মঞ্চ স্থাপত্য বললে আবার যেন মনে হয় সেটা ওই স্টেজ, হ্যাঁ, তার যে আর্কিটেকচার স্থাপত্য সেইটা যেন কীরকম একটা হয়। কেউ কেউ আবার মঞ্চ স্থাপত্য বলে থাকে। ইংরেজিতে আর একটা শব্দ চালু আছে সিনোগ্রাফি বলে। তো আমি যেটা বলতে ভালোবাসি মানে ডিজাইন এবং ডেকোরেশন তো কোনোভাবেই নয়, হ্যাঁ, এটার পক্ষে এই শব্দটার পক্ষে আমি নেই। ডিজাইন, এবং সেটা বাংলাতে ওই মঞ্চসজ্জা বলতেই ভালো লাগে। কারণ কেন নয় আর কি, ডেকোরেশন এই কারণে নয়, মানে ডেকোরেশন শব্দটার মধ্যে না একটা বাহ্যিক আরোপ আছে, হ্যাঁ, সাজানো, হ্যাঁ। মঞ্চসজ্জা কিন্তু বাহ্যিক ওই আরোপটা নয়, আমি যেভাবে মঞ্চসজ্জাকে দেখি বা ভাবি। মঞ্চসজ্জা সজ্জা শব্দটা যদিও মঞ্চের মধ্যে আছে, কিন্তু সজ্জা মানে সবসময় ডেকোরেশন নয়, সেটা অ্যারেঞ্জমেন্টও হতে পারে, মানে অ্যারেঞ্জমেন্টের বাংলাও হচ্ছে সজ্জা, হ্যাঁ। তো সেই জায়গা থেকে মঞ্চসজ্জা, নাটকের আরও 5টা নাটকের মূল বিষয় অবশ্যই অভিনয়, এবং তার সঙ্গে আরও যে বিষয়গুলো যোগ হয় সেরকমই একটা বিষয় মঞ্চসজ্জা। মঞ্চসজ্জা খুব স্বাধীন কোনো শিল্প নয়, কিন্তু সে ওই নাটকের যে আত্মা, নাটকের যে গভীরতম যে স্থল, সেইটার সঙ্গে তার একটা গভীর যোগ আছে। সেই যোগটা খুব অন্তর্লীন, সেই যোগটা খুব ভেতরের, সেটার মধ্যে বাইরের সজ্জার থেকে ওই ভেতরের যোগটার সংযোগটা প্রধান। সেই কারণেই ডেকোরেশন শব্দটাই আমার আপত্তি। আর ডিজাইন শব্দটা আমাদের এই ছোটোবেলায় মানে আমার নাটকের ছোটোবেলায় এখানে খুব একটা চালু ছিল না। ডিজাইন শব্দটা আমি প্রথম শুনি হচ্ছে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে গিয়ে, হ্যাঁ, ওই 1 মাসের ওয়ার্কশপ না, সেটা না, আমি ওখানে একটা চাকুরিও করতাম কিছুদিন। আচ্ছা। তো ওই থিয়েটার ইন এডুকেশন যে বিভাগটা আছে, তো ওই ডিজাইন শব্দটা খুব মানে পশ্চিমবঙ্গে খুব চালু ছিল না। আমাদের ছোটোবেলায় আমরা খুব এটা শুনিনি, মানে নাটকের ছোটোবেলায়। তারপরে আস্তে আস্তে সর্বভারতীয় ক্ষেত্রে এবং এনএসডিতে গিয়েই আমি ডিজাইন শব্দটা খুব শুনতে থাকি আর কি, হ্যাঁ। তো সেই কারণে ডিজাইন ডেকোরেশন কোনোটাই আমাকে ঠিক ছোঁয় না, হ্যাঁ। বরং আমাকে যেটা ছোঁয়, যে কাজটা সত্যি সত্যি আমি করি, সেটা হচ্ছে মঞ্চ ভাবনা, হ্যাঁ। এই শব্দটা আমাকে বেশি ছোঁয়, কিন্তু আমাদের চালুর কথায় পশ্চিমবঙ্গে মঞ্চসজ্জাটা ওই দুটো শব্দের থেকে আরও বেশি কাছাকাছি বলে মনে হয়। তোমাকে যখন কোনো ডিরেক্টর বলে যে আমি এবারে এই প্রজেক্টটা ধরেছি, তো তোমাকে ভাবছি মঞ্চ ভাবনাটা তুমি করবে, তো সেই স্ক্রিপ্ট হাতে পাওয়া থেকে যেদিন মঞ্চস্থ হতে চলেছে, তো এই যে একটা জার্নি, একটা লং জার্নি, তোমারও যে জার্নিটা থাকে ড্রয়িং থেকে সবটা শুরু করে, তো সেইটা যদি তুমি একটু বলো, তুমি কীভাবে নিজেকে তৈরি করো? হ্যাঁ, এটা প্রথম কথা হচ্ছে যে আমি থিয়েটারে খুব পুরো সময়ের নাট্যকর্মী নই আর, আমি থিয়েটারে অফ অ্যান্ড অন থাকি আর। তো সেইখান থেকে
একটা বিষয় থাকে না, প্রথম এটা বলে নিই, সেটা হচ্ছে কোনো নাটক যদি আমার ভালো না লাগে, প্রথম পড়লাম, নাটকটা যদি আমার ভালো না লাগে আমি তার মঞ্চসজ্জা করতে পারি না, মানে আমার উপর যদি কোনো প্রভাব না ফেলে আমি তার মঞ্চসজ্জা করতে পারি না। এরকম একাধিক ক্ষেত্রে হয়েছে যেখানে আমি করতে পারিনি, আমি বলে দিয়েছি আমি পারবো না। এটা গেল প্রথম কথা। এইবার যে নাটক আমাকে ভাবায়, এবার আমি প্রথমে নাটকটা অনেকবার পড়ি, বেশ কয়েকবার পড়ার পর আবার পরিচালকের কাছে একবার যাই, গিয়ে কথা হয় তার সাথে, বা ফোনে কথা হয়, যদি বাইরে মালদার কেউ হলো তখন ফোনে কথা হয়। এইবার এই কথা যেহেতু আমার বেশ কয়েকবার পরে একটা ধারণা তৈরি হয়, দিয়ে এই কথা হতে হতে সেখান থেকে কোনো সরাসরি পরিচালক ওইভাবে জিজ্ঞাসা করি না যে তিনি কী চাইছেন বা কী ইত্যাদি ইত্যাদি। এই কথা বলতে বলতে এই সংলাপের মধ্যে দিয়ে সেও আমাকে খানিকটা বুঝে নেয় যে আমি কীভাবে ওই নাটকটাকে কোন চোখে দেখছি, কীভাবে দেখছি, আমার ভাবনা চিন্তার গতি প্রকৃতি কী, সেটা আমার কথা থেকে বেরোয়। এবং তার সাথে কথা বলতে বলতেও তার ইয়ে থেকেও বেরোয়, এটা খুব স্বাভাবিক পদ্ধতিতে বেরোয়। দিয়ে সে অনেক সময় অনেক পরিচালক এটা করেন যে শোন না, আমি বলছি কি আমি এটা করতে, আমি তখন তার কথাটা শুনি না, হ্যাঁ, বা শোনার পরেও কখনো কখনো কেউ চাপিয়েও দেয়, মানে পরিচালক তো একটা থিয়েট্রিক্যাল ডিসিপ্লিন থাকে, তো সেইখান থেকে সে হয়তো শুনলাম, বলে শোন না, তুই শোন না, আমারটা তো শোনালো, শোনানোর পরে আমি ঠিক আছে আমি এটা শুনলাম, তোর কেমন লাগলো? আমি কোনো মন্তব্য করছি না, আমি একটা করি, তারপরে তুই বলিস। তো এইটা শোনার পর পরিচালকের কাছ থেকে যখন তার ধারণা, মানে কী কী এখান থেকে অনেকগুলো জিনিস পাওয়া যায়, মানে সে কীভাবে প্রযোজনাটাকে, স্টাইল অফ প্রোডাকশান কী, সে কোন জায়গা থেকে সেটাকে ইন্টারপ্রেট করছে, হ্যাঁ, এইগুলোর একটা ধারণা, আভাস পাওয়া যায়, সরাসরি প্রবন্ধ আকারে পাওয়া যায় না, ইহা করিতেছি আন্ডারলাইন এরকম না, কিন্তু একটা ধারণা পাওয়া যায়। সেই ধারণাটা এবং আমি যেটা ভেবেছিলাম তার সঙ্গে এইবার একটা সংমিশ্রণের জায়গা তৈরি হয়, হ্যাঁ, কারণ পরিচালক তো পুরো বিষয়টাকে গ্রন্থনা করেন, তাদের মিউজিক থাকে, তিনি তার একটা তার ছবি দেখা, তার ছন্দ, নাটকের গতি ইত্যাদি, স্টাইল অফ প্রোডাকশান, এবার সেই সবটাকে খানিকটা আন্দাজ করে এবং আমারটা মিশিয়ে দিয়ে আবার আমি টেক্সটটাকে পড়ি বেশ অনেকবার। এইবার পড়ার পরে ঠিক ব্যাস, তারপরে মাথায় ফেলে রেখে দিই, আর মানে খুব একটা কিছু, এবার একটু হয়তো টাইম বেঁধে দিল, এই 15 দিনের মধ্যে করতে হবে বা 1 মাসের মধ্যে করতে হবে। এইবার ওইটা কি হয়, এবং ওই মাঝে মাঝে ভাবনা হয়, যখনই হয় শুয়ে আছি বিভিন্ন ইমেজ আসতে থাকে, একটা ছবি, একটা নাটকের কোনো জায়গা, কোনো একটা লাইন, কোনো একটা শব্দ, হ্যাঁ, একটা ইমেজ তৈরি করে দিল, এরকম হতে থাকে এবং নিজেরই মানে আমাদের যেরকম হয় আর কি, মানে সৃষ্টির একটা, মানে মগজের যে অংশটা থেকে আর কি, বা আমাদের স্মৃতি সত্তার যে অংশটা থেকে শুরু হয় আর কি, এই মানে কনসাস সাবকনসাসের মাঝামাঝি একটা জায়গা, সেইখান থেকে ও নিজেই পারমিট করে, নিজেই ওটাকে নেগেট করে, না এটা হচ্ছে না, না এটা লঘু হয়ে যাচ্ছে, না এটা রিপিটেশন হয়ে যাচ্ছে, এরকম ভাবনা আসতে থাকে। করতে 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 কোনো একটা সময় একটা ক্লিক করে যায় যে না, এইটা হতে পারে। এইবার সেইটা আবার পরিচালকের সঙ্গে শেয়ার করি, তার ভাবনার সঙ্গে, সে যদি সেটাকে গ্রহণ করে। এরকম অনেক হয়েছে, এরকম হয়েছে যে আমি একটা নাটকের মঞ্চ 20 থেকে 25টা ড্রয়িং করেছি। মানে আমি হয়তো বললাম পরিচালক বলছে তুই একটা আঁক না, একটা ইনিশিয়াল আঁক। এবার আমি আঁকতে ভালো পারি না, আমি আসলে হাতুড়ে মানুষ, সবটাই আমার ওই ঘষে শেখা, বা এই ডিজাইনের কথাও আর কোনো ওরকম প্রতিষ্ঠিত ইনস্টিটিউট বা এইসব তো কিছু না, আমি নিজের পড়া বিভিন্ন সেট ডিজাইনের বই, মানুষ, বা পেইন্টিংয়ের ইতিহাস, পেইন্টিং, এইসব সামগ্রিক একটা কবিতা পড়া এইখান থেকে। তো ওই সাংস্কৃতিকেরই নাটক কৌশিক চট্টোপাধ্যায় ডিরেকশন করেছিল, অচলায়তন বলে একটা নাটক, তুই হয়তো দেখেছিস, অভিনয় করে। সেই অচলায়তনে সেটটা খুব সম্ভবত 25 বার আমি এঁকেছি, এবং নিয়ে গেছি, ও দেখেছে, বলছে জানিস কিছু একটা হচ্ছে, কিছু একটা পাচ্ছি না, কোথাও একটা ঠিক ক্লিক করছে না, তুই আরেকটু ভাবনা। এই করতে করতে মানে শুরুর থেকে শেষের যে ডিজাইনিংটা হলো সেটা সম্পূর্ণ পাল্টে গেল। মানে তার রেখা, তার রং, তার টেক্সচার, তার মোটিভ সমস্তটা পাল্টে গেল।
গিয়ে যেটা দাঁড়ালো সেটা তো মানুষে দেখেওছে, অনেকেরই ভালো লেগেছে এবং অচলায়তন একটা সাংস্কৃতিকের খুব ভালো মানের প্রয়োজন আর কি। থিয়েটারের ভাষার দিক থেকে যদি দেখা যায়, নাটকের বিষয় ও আসলে অচলায়তন এবং দুটো জিনিসকেও মিলিয়েছিল গুরু, এবং একটা খুব ভালো এডিট করেছিল, ভীষণ ভালো এডিটিং করেছিল।